সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো পরিবেশ প্রতিকূলতার কারণে তোমরা বেশ কিছুদিন হলে অনলাইন ক্লাস করছো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের নেব জীববিজ্ঞান প্রথম পত্রের 4th অধ্যায়ের ম্যালেরিয়া প্যারাসাইট টপিক, একটা টপিক। তো আসো আমরা আলোচনা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যালেরিয়া অসুখ নয়, কিন্তু তোমরা জানো আমাদের আজকে আলোচনার বিষয় ম্যালেরিয়া পরজীবী, অর্থাৎ ম্যালেরিয়া অসুখটা যেটা হয় সে কোন পরজীবীটা দ্বারা হয় সেটার জীবনচক্র আমরা পড়বো আজকে। তো ম্যালেরিয়া অসুখটা যেটা হয় তোমার প্লাজমোডিয়াম নামক একটা প্যারাসাইটের একটা প্রজাতি দ্বারা, এবং যেটা বাহিত হয় অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস মশকি দ্বারা, মশকি তোমরা তো জানো, মশা আর মশকি, এই পরজীবীটা বাহিত হয় অ্যানোফিলিস মশকি দ্বারা। আর প্লাজমোডিয়ামের অনেকগুলো প্রজাতি আছে, তো তার মধ্যে ম্যালেরিয়া অসুখ যেটা সৃষ্টি করে সেটার প্রজাতিটার নাম হলো তোমাদের প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। তোমরা জানো যে কোনো জীবের যখন বৈজ্ঞানিক নাম লেখা হয় সেটাকে নিচে দাগ দিতে হয়, তোমরা জানো এটা আন্তর্জাতিক রুল। তো আসো আমরা এখানে আজকে প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের জীবনচক্র নিয়ে আলোচনা করি। তো আলোচনার শুরুতে আমরা জেনে নেই জীবনচক্র কাকে বলে। আমরা কাকে বলবো জীবনচক্র? জীবনচক্র জীবনচক্র আমরা কাকে বলি? কোন জীবের জন্ম, বৃদ্ধি, প্রজনন, মৃত্যু, তারপর পুনর্জন্ম, এই যে প্রভৃতি প্রক্রিয়ার যে চক্রীয় আবর্তন, এই আবর্তনটাকে তোমরা বলছো হলো জীবনচক্র। আর এর আগে আমরা তোমাদের আমি শিখিয়েছি ক্লাসে যৌনক্রম। যৌনক্রমটা আমরা কাকে বলছি? সেটা হলো এই যে জীবনচক্র, এই জীবনচক্রের মধ্যে যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা আছে। উদ্ভিদের ক্ষেত্রে তোমরা যেটা বলছো গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক পর্যায়ক্রমিক যে আবর্তনটা, সেটাকে বলছে যৌনক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। তো ম্যালেরিয়া পড়াতে প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের যে জীবনচক্রটা আছে সেটা হলো দুইটা পোষকের মাধ্যমে সম্পন্ন হয়। এক হলো মানুষ, দুই হলো অ্যানোফিলিস মশকি। অ্যানোফিলিস মশকি। তো মানুষ হলো এখানে গৌণ পোষক, আর মশকি হলো মুখ্য পোষক। তো মানুষের দেহে প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের জীবনচক্র এবং মশকির দেহের জীবনচক্র দুটো আলাদা আলাদা, এবং আলাদা বিষয়গুলো আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মশকির, মানুষের দেহে যে প্লাজমোডিয়ামের জীবনচক্র আছে সেটা নিয়ে। মানুষের দেহে প্লাজমোডিয়ামের জীবনচক্র দুইটা জায়গায় সম্পূর্ণ হয়। এক হলো তোমাদের যকৃৎ, দুই আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা। তো আসো আমরা শুরু করি যকৃতে প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের জন্ম। এখন মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী অর্থাৎ প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের যে জননটা সম্পন্ন হয় সেটাকে বলা হয় অযৌন জনন, এবং সেই অযৌন জননটাকে বলা হচ্ছে সাইজোগনি। আজকে আমরা এখন যকৃতে প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের যে অযৌন জননটা সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে হেপাটিক সাইজোগনি। আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হলো এই যকৃতে যে অযৌন জননটা সম্পন্ন হয়, যে হেপাটিক সাইজোগনি বলছি সেটা নিয়ে। হেপাটিক সাইজোগনি বা যকৃতে যে অযৌন জননটা সম্পন্ন হয় সেটা দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। একটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, দুই হলো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। একটা হলো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, দুই এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো আমরা শুরু করি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি দ্বারা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কোথায় হবে আমরা ততক্ষণ ভালো করে বুঝতে পারছো তোমরা। অবশ্যই এটা হলো যকৃতে হচ্ছে সম্পূর্ণ। তাহলে এবং এই জীবনচক্রের আমাদের মূল আলোচনার বিষয়, মূল মনে রাখার যেটা বিষয় সেটা হলো তোমার ধাপগুলা। তোমরা অবশ্যই এই যে প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের যে আমরা জীবনচক্রটা করছি যার যে পর্যায়ক্রমিক ধাপগুলো আছে অবশ্যই তোমরা এগুলো পর্যায়ক্রমে লিখবে। আর পর্যায়ক্রমে যদি না লেখো তাহলে উত্তরের কিন্তু ভুল হবে এটা। তো শুরু করছি আমরা, ধাপগুলো আছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির। শুরুতে হবে কি তোমাদের
যে অ্যানোফিলিস মশকি, যে তোমার মানুষকে কামড়ালে অসুখটা শুরু হবে বা এর জীবনচক্রটা শুরু হবে, তখন হয় কি ওই প্লাজমোডিয়াম ভিভ্যাক্স যখন পরিণত অবস্থায় মশকি লালা গ্রন্থিতে থাকে, সেই দশাটাকে বলা হচ্ছে স্পোরোজয়েড। আচ্ছা, এখন এই স্পোরোজয়েড দশা যখন সম্পূর্ণ হবে, তখন ওই মশকি যখন মানুষের দিন কামড়াবে মানুষকে, তখন মানুষকে কামড়ালে এই স্পোরোজয়েড দশাটা মশকির দেহ থেকে লালা রসের মাধ্যমে মানুষের রক্তরসে চলে যাবে। মানুষের রক্তরসে চলে যাওয়ার পরে এটা রক্তস্রোতের মাধ্যমে কেমোট্যাক্সিসটা তোমাদের হলো কি এক ধরনের রাসায়নিক উদ্দীপনা, যার মাধ্যমে কোনো জীব অথবা কোনো সেলের মুভমেন্ট করবে, এসে ওই কেমোট্যাক্সিসের মাধ্যমে স্পোরোজয়েড দশাটা হবে কি তোমার যকৃতে এসে পৌঁছাবে। এখন এই স্পোরোজয়েড সেলগুলো কেমন আমি তোমাদের বলি, দশাগুলো এটা হলো তোমাদের সঞ্চালনক্ষম, অর্থাৎ এরা নড়াচড়া করতে পারে, মুভমেন্ট আছে এদের। এরা হলো সঞ্চালনক্ষম এবং দুই প্রান্ত এবং ক্ষুদ্র বলতে বোঝাচ্ছে কি এর লম্বা হলো তোমার হলো 10 থেকে 14 মাইক্রোমিটার, আর হলো প্রস্থ 0.05 থেকে 0.1 মিলিমিটার। আচ্ছা, এখন হয় কি তোমার এবং একটু বাঁকানো, দুই প্রান্ত একটু সুচালো হয়। কারণ এই স্পোরোজয়েড গুলো হবে কি এই অবস্থা প্রায় 45 মিনিট পর্যন্ত এই অবস্থায় থাকবে। তারপরে হবে কি এটা রক্তস্রোতের মাধ্যমে এসে যকৃতের প্যারাসাইটে এসে প্যারেনকাইমা কোষে এসে পৌঁছাবে। যকৃতের প্যারেনকাইমা কোষে এসে পৌঁছানোর পরে এটা হবে কি তোমার ওই স্পোরোজয়েড গুলা তারপরে খাবার গ্রহণ করবে। খাবার গ্রহণ করার পরে এটা গোলাকার ধারণ করবে। এই গোলাকার অবস্থাটাকে বলা হচ্ছে তোমার মেরোজয়েড। এই মেরোজয়েড দশাটা মানে অর্থাৎ স্পোরোজয়েড গুলো খাবার গ্রহণ করে গোলাকার হয়ে যে দশাটা সম্পন্ন হবে সেটাকে তোমরা বলছে হলো মেরোজয়েড। এখন এই মেরোজয়েড দশাটা হবে কি এই মেরোজয়েড দশার নিউক্লিয়াস গুলা বহু ভাগে ভাগ হবে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাটাকে বলা হচ্ছে সাইজন। তাহলে আমরা পেলাম কি 1 নম্বর স্পোরোজয়েড, 2 হলো পেলাম মেরোজয়েড। এখন এই মেরোজয়েডের নিউক্লিয়াসটা যখন বহু ভাগে ভাগ হবে, তখন বহু নিউক্লিয়াস বিশিষ্ট মেরোজয়েডটাকে আমরা বলছি হলো সাইজন। তারপরে হবে কি তোমার এই যে সাইজনটা মেরোজয়েডের নিউক্লিয়াসটা বহু ভাগে ভাগ হলে তখন হবে কি এই নিউক্লিয়াসের চতুর্দিকে তোমার সুন্দর করে সাইটোপ্লাজম এসে জমা হবে। আর এই যে বহু সাইটোপ্লাজম বিশিষ্ট এই সাইজন গুলাকে বলা হচ্ছে তোমার হলো ক্রিপ্টো 1 2 3 এটা 4 হলো ক্রিপ্টো মেরোজয়েড। এই 4টে দশা ছিল হলো তোমাদের সম্পূর্ণ, অর্থাৎ প্রি-এরিথ্রোসাইটিক সাইজন, এবং এটা এই দশাটুকু সম্পন্ন একটু সময় লাগে তোমার হলো 4 দিন। তাহলে আমরা কি পেলাম তোমাদের যকৃতে যে অজনটা সম্পন্ন হয় হেপাটিক সাইজোগনি, সেটা 2 পর্যায়ে আমরা আলোচনা করছি এর আগে, একটা হলো প্রি, একটা হলো এরিথ্রো। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির উপদশাগুলো বা ধাপগুলো আমরা কয়টা পেলাম? 4টা। 1 নাম্বার হলো স্পোরোজয়েড, 2 নাম্বার পেলাম মেরোজয়েড, 3 পেলাম হলো সাইজন, 4 পেলাম হলো ক্রিপ্টো মেরোজয়েড। এখন দেখো, এবং এই দশাটুকু সম্পন্ন করতে তোমাদের সময় লাগলো কতটুকু? 4 দিন। এখন একটা কথা তোমাদের এইখানে আমি বলিনি এই প্রসঙ্গে, সেটা হলো এই যে তোমরা বলছো যে হলো সাইজনটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট, নিউক্লিয়াস গুলো চারপাশে সাইটোপ্লাজম জমা হলো, যে সেলগুলো হলো সেগুলো তোমরা বলছো হলো ক্রিপ্টো মেরোজয়েড। ইতিপূর্বে আমরা শিখেছি কি, তোমরা দেখেছো যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের চারপাশে যখন সাইটোপ্লাজম এবং কোষপ্রাচীর জমা হয় তখন সেটাকে কিন্তু আমরা বলে আসছি সেল। এটা আমরা শিখে আসছি, সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা এখানে বললাম এটাকে বলছি হলো সাইজন। আচ্ছা, গেল শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি বুঝতে পারছে। এবার আমরা আসি হলো এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এই যে তোমার প্রি লাস্ট ধাপ কি করলাম আমরা? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির লাস্ট ধাপ করলাম হলো তোমাদের ক্রিপ্টো মেরোজয়েড। এখন এই ক্রিপ্টো মেরোজয়েড গুলো হবে কি তোমার নতুন যকৃত কোষকে আক্রমণ করবে। নতুন যকৃত কোষকে আক্রমণ করার পর হবে কি তখন ওই ক্রিপ্টো মেরোজয়েডের নিউক্লিয়াস গুলো আবার বহু ভাগে ভাগ হবে। এই যে বহু ভাগে ভাগ হয় এই দশাটাকে বলা হচ্ছে হলো তোমার সাইজন। এই সাইজনটির চারপাশে পূর্বের ন্যায় আবার কি হবে তোমার এই সাইটোপ্লাজম জমা হবে। ধরো এটা ক্রিপ্টো মেরোজয়েডের চারপাশে আবার সুন্দর করে সাইটোপ্লাজম জমা হয়, যে কোষটা হবে সেই কোষটাকে বলা হচ্ছে তোমার মেটা ক্রিপ্টো মেরোজয়েড। এখন এই 2 মেটা ক্রিপ্টো মেরোজয়েড, মেটা ক্রিপ্টো মেরোজয়েড। এখন এই মেটা ক্রিপ্টো মেরোজয়েডটা হলো 2 রকম, একটা হলো মাইক্রো, এটা হলো একটা হলো মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, 2 হলো তোমার
ম্যাক্রো, ম্যাক্রো ক্রিপ্টোমেরাজল। আমরা জানি কি যে মাইক্রো মানে ক্ষুদ্র ছোট্ট যেটা, আর ম্যাক্রো মানে বড়। এখন তোমাদের হবে কি এই যে ম্যাক্রো ক্রিপ্টোমেরাজল যেটা তোমরা বলছো, এটা হবে কি তোমার ওই যকৃৎ কোষে থেকে যাবে, ওখানে অনেক দিন থেকে যাবে, ওখানে বৃদ্ধি করতে হবে। আর এই যে মাইক্রো ক্রিপ্টোমেরাজল বা ক্ষুদ্র যেগুলো ছিল বা ছোট যেগুলো মেটা ক্রিপ্টোমেরাজল ছিল, সেগুলো হবে কি তোমার ওই যে আমরা সেকেন্ড ধাপ যেটা করছি না, আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলে যেটা হবে তোমাদের অজনজননটা, সেই নতুন করে রেড ব্লাড সেলে চলে আসবে তোমার ওই মাইক্রো মেটাক্রিপ্টোমেরাজলটা হয়ে এখানে তোমার হলো অজনজনন শুরু করবে লোহিত রক্তকণিকা। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই ছিল তোমাদের আজকে হেপাটিক সাইজোগনি অর্থাৎ যকৃতে যে প্লাজমোডিয়াম ডিভাইসের অজনজননটা সম্পন্ন হয়, যে সাইজোগনিটা তার যে ধাপগুলো ছিল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করলাম। এখন লাস্টের যেটা কথাটা তোমাদের বলছি সেটা হলো যে স্পোরোজয়েড থেকে তোমাদের যে জীবন চক্রটা শুরু হয়েছিল, স্পোরোজয়েড অর্থাৎ যকৃতে পি থেকে, সেখান থেকে এই যে লাস্ট পর্যন্ত অর্থাৎ নতুন আরবিসিকে আক্রমণ করার পর এই জীবন চক্রটুকু পুরো সম্পূর্ণ করতে সময় লাগবে 7 থেকে 10 দিন। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের আমি আবারও রিপিট করছি, সেটা হলো তোমার সময়গুলো অবশ্যই সঠিক লিখবে, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কোন স্টেজে তার জীবন চক্রটুকু সম্পূর্ণ করতে সময় লাগে, এটা তোমরা এটা মনে রাখবে। এই ছিল তোমাদের টোটাল। তাহলে আমি তোমাদের ধাপগুলা আর তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলছি, সেটা হলো হেপাটিক সাইজোগনির যে জীবন চক্রটা তোমার সম্পূর্ণ হলো প্রি এরিথ্রোসাইটিক দ্বারা। সেখানে 4টে ধাপ ছিল, একটা হলো স্পোরোজয়েড, 2 ছিল মেরোজয়েড, 3 হলো সাইজন, 4 ছিল হলো ক্রিপ্টোমেরাজল। আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে ছিল হলো তোমার সাইজন আর মেটাক্রিপ্টোমেরাজল। মেটাক্রিপ্টোমেরাজলটা ছিল 2 রকমের, একটা ছিল মাইক্রো বা ক্ষুদ্র, একটা ছিল ম্যাক্রো। এই ধাপগুলো তোমরা পর্যায়ক্রমে বাসায় যখন পড়াশোনা করবে তখন তোমরা লিখে নিয়ে পর্যায়ক্রমে পড়বে এবং তার মাঝের বর্ণনাটুকু তোমাদের জন্য খুব সুবিধা হবে। এটুকুই ছিল তোমাদের আজকে আমার আলোচনা। আশা রাখছি এর দ্বারা তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, বাসায় থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।